রাত বাজে 11টা। জান্নাতের মুখে তুষির জ্বরের কথা শোনার পর থেকে সকলের মুখ থমথমে। সবাই তুষির রুমে মুখ ভার করে বসে আছে। আমেনা বেগম আর নূরজাহান অনেক জোরাজোরি করেও তুষিকে কিচ্ছুটি খাওয়াতে পারেনি। অবশেষে ঔষধ খাইয়ে দিয়েছেন তারা। এখনও এক চুল পরিমাণও জ্বর কমার নাম নেই। জ্বর তপ্ত অবস্থায় সারা শরীর প্রচণ্ড গরম আর লাল হয়ে উঠেছে। চেহারাটাও বেশ বিবর্ণ রূপ নিয়েছে। অল্প সময়ের ব্যবধানে এতটা জ্বর চলে আসবে কেউ তা ঘুণাক্ষরেও টের পায়নি। মধ্যরাতেই যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজলেও জ্বর আসার নাম নেই, তার এহেন জ্বরে কিছুতেই শান্তি পাচ্ছে না আতিকুর রহমান। ছোট মেয়েটিই যে তার তোতা পাখি, তার মানিক। যখন আব্বু বলে ডাকে মনটা জুড়িয়ে যায়। মেয়ে দুটো অসুস্থ হলে তার নিজেরই যে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। এই তো আদরের মেয়ের এতটা নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে তিনি স্বস্তি পাচ্ছেন না কিছুতেই। আমেনা বেগম সবাইকে তাড়া দিলেন ঘুমাতে যাওয়ার জন্য। এভাবে কতক্ষণই বা বসে থাকবে সবাই? বসে থাকলেই তো আর জ্বর কমবে না। তিনি সবাইকে খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাওয়াটা ঠিক মতো কারোরই হলো না। আতিকুর রহমানকে অনেক জোর করেও কিছু খাওয়াতে পারল না। তার যে মেয়ের এহেন দশা দেখে বুকটা হাহাকারে ছটফট করছে। একে একে সবাই চলে গেল নিজেদের রুমে। আমেনা বেগম রিমি, তানহা আর জান্নাতকে খেয়াল রাখতে বলে তিনি সব গোছাতে গেলেন। তানহা বোনের মাথার কাছে হাত বুলিয়ে দিল। মলিন মুখটার দিকে তাকালেই কান্না আসছে তানহার। কত আদরের বোন তার। নতুন কিছু কিনতে দেখলেই খপ করে নিয়ে নিত তুষি। কোনোভাবেই সে দেবে না। তাতে তানহা কেঁদে কেটে লাল হলে হোক, এহেন কাণ্ড দেখে মাঝে মাঝে তানহা ফিক করে হেসে দিত। এসব ভাবতে ভাবতে তানহা ঠান্ডা রুমাল তুষির গালে চেপে ধরল। মুছিয়ে দিয়ে জান্নাতকে বলল, তুষির খেয়াল রাখিস, আমি সকালে আসব। এখন রুমে যাই। তো দুলাভাই জানি না একা কি করছে। তার কাছে এটা নতুন পরিবেশ। সারাদিন যে বেচারার কি কষ্ট গেল, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বোধহয়। তানহার কথা শুনে রিমি বলল, হ্যাঁ তাই তো, দুলাভাই একাই রুমে। কি করেছে কে জানে। কোথায় ভেবেছিলাম ভাইয়ার সাথে আড্ডা দিয়ে সারা রাত পার করবে। ধুর, তার কিচ্ছুটি হলো না এই তুষির জন্য। কে বলেছিল এই সময় গোসল করতে তাকে? জান্নাত দিল এক ধমক। বিরক্ত গলায় বলল, তোকে কেউ কিছু বলতে বলেছে? ঘুমোতে পারিস না? না হলে যা যা নিজের রুমে গিয়ে পড়তে বস। রিমি বোনের প্রতি নিজেও বিরক্ত। সব সময় ধমকের উপর রাখে তাকে, কিন্তু তুষির বেলা খুব মিষ্টি মিষ্টি কথা বের হয় তার মুখ থেকে। মনে হয় তুষি তার আপন বোন আর রিমি পর। রিমির মুখ ভেঙচি কেটে চলে গেল। এরপর তানহাও বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আমেনা বেগম আসলেন থার্মোমিটার দিয়ে জ্বর চেক করতে। চেক করে দেখলেন জ্বর কমার নাম নেই। জান্নাত কাকিয়ার উদ্দেশ্যে বলল, কাকিয়া, আমার তো এই কয়দিন ঘুম হয়নি। তুমি কি থাকবে ওর সাথে? কাউকে তো থাকতে হবে, আবার না জানি রাতে কেমন হয়ে যায়। আমেনা বেগম ভাবলেন, বুঝলেন জান্নাতের ঠিক মতো ঘুম হবে না এখানে। মেয়েটা যে ঘুম কাতুরে। ঘুম ভালোভাবে না হলে সারাটা দিন সবার সাথে খিটখিটে আচরণ করবে, মেজাজ চটে থাকবে তার। এদিকে জান্নাতের কাছে মনে হয় ভালো মতো ঘুম না হলে মাথা ব্যথা করে, চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে যায়। তাই তুষির মা বলে উঠলেন, আচ্ছা তুই বরং ঘুমাতে যা, আমি এখানে কিছুক্ষণ আছি। জানিস তো, তোর বড় আব্বু একবার স্ট্রোক করার পর থেকে আমি অন্য কোথাও থাকতে সাহস পাই না। আজ আবার চিন্তা করবে, এই মানুষটার কিছু হলে আমি যে শেষ হয়ে যাব। এই বাড়িটা সে তো নিজের হাতে সামলে রাখেন। প্রতিটা সন্তানকে বটগাছের মতো ছায়া দেন। রাগ উঠলে হয়তো মাথা ঠিক থাকে না, এই আর কি। মন থেকে যে ভীষণ আদর সকলের জন্য। এসব বলতে বলতে আমেনা বেগমের চোখের কোণে পানি চলে আসলো। আজ থেকে 6 বছর আগে প্রেশারটা বেড়ে যাওয়ায় হুট করে আতিকুর রহমানের স্ট্রোক হয়ে যায়। দিশেহারা হয়ে যান আমেনা বেগম। তুষির বাবার ডান পাশটা অবশ হয়ে গিয়েছিল। এরপর ডাক্তারের ভালো চিকিৎসা, আমেনা বেগমের সেবা যত্ন এবং আল্লাহর রহমতে খানিকটা সুস্থ হন তিনি। কিন্তু এখনও প্রেশারের ওষুধ ঠিক মতো খেতে হয়। তখন কিছু হয়ে গেলে একা হাতে কিভাবে কি করতো আমেনা বেগম? ছোট দুটো মেয়েকে নিয়ে কোথায় যেত সে?
এখন যেভাবেই হোক মানুষটা বেঁচে থাকুক, নিজের ভালো থাকার জায়গা হোক একটা, এতটুকুই আমেনা বেগমের চাওয়া। আমেনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সবার অতীত তো সুন্দর হয় না, সকলেরই কিছু লুকোনো, হয়তোবা লোকচক্ষুর আড়ালে কষ্ট রয়েছে। জান্নাত তার গম্ভীর বড় আব্বুকে ভীষণ ভয় পায়। কেন পায় তা সে নিজেও জানে না। তবে ঈদ হোক বা অন্য কোনো অনুষ্ঠান, নিজেই সবার জন্য জামা কাপড় নিয়ে আসবেন, এটা সে ছোটবেলা থেকেই দেখে আসছে। তার নিজের আব্বু যে এরকমই, ভাইয়ের থেকে শিখেছে কিভাবে মিলেমিশে থাকতে হয়। কে বলেছে ভাইয়ে ভাইয়ে মিল হয় না? অনেক পরিবারেই এমন অটুট বন্ধন থাকে, শুধু গুটি কয়েক মানুষই জমি জমা নয়তো ছোটখাটো জিনিস নিয়ে আলাদা হয়ে যায়। জান্নাত নিজের রুমে এসে চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। আজ তার নিজের ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে। ওই বাড়িতে ছেলেগুলো কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, বিরক্তিকর। ইচ্ছে তো করছিল চোখ দুটো তুলে ফেলতে, তাহলেই বুঝতে পারতো জান্নাতের দিকে তাকানোর কি ফল। আর এ বাসায় এসে যখন ভেবেছিল শান্তিতে ঘুম দেবে, তখনই তো তুষার নিজে বিশ্রী কাজ করলো তো করলো, জান্নাতকেও জড়ালো। অসহ্য ছেলে একটা। এসব ভেবেই ঘুমের রাজ্যে চলে গেল জান্নাত। অনেকক্ষণ পড়াশোনা শেষ করে তুষির ঘরের দিকে গেল রিমি। তাকে আমেনা বেগম ঘুমানোর আগেই বলে রেখেছে তুষির সাথে আজ রাতে থাকতে, তাই সেও রাজি হয়ে গিয়েছে। রিমি ঘরে এসে লাইটটা অফ করে দিল। এরপর তুষির গায়ের কাঁথাটা ভালো করে টেনে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল সে। তুষার ওই দিকে যাওয়ার আর সাহস পায়নি। কিভাবে পারতো সে সবার মলিন মুখের দিকে তাকিয়ে থাকতে? তাই সেই যে রুমে ঘাপটি মেরে বসে আছে, আর একটা বারের জন্য বের হয়নি রুম থেকে। নূরজাহান যখন তুষারকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল, দেখলো পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে। এই অবস্থায় দেখে ভারী অবাক হলো সে। যেখানে তুষির সাথে লেপ্টে থাকে সব সময়, কিভাবে ঝগড়া করা যায়, জ্বালানো যায়, এইসব চিন্তায় তার মাথায় ঘোরে। আর এখন নাকি এত কিছু হয়ে যাওয়ার পরও চুপচাপ রুমে বসে আছে। সে কি শোনেনি? জানে না যে তুষির ভয়াবহ জ্বরে এসেছে? নূরজাহান তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, তুষার, তুই কি জানিস না তুষির ভীষণ জ্বরে গা পুড়ে যাচ্ছে। জানিস, মেয়েটাকে এভাবে শান্ত দেখতে একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই তো এক্ষুনি উঠে চেঁচিয়ে উঠবে, হৈ হৈ করে সকলকে হাসিয়ে ছাড়বে। তুষারের যে কি অবস্থা, এটা যদি একটা বার মা বুঝতো তাহলে বলতে পারতো না সে যে জেনেও কিভাবে বসে আছে। তুষার জ্বরে তার বুকটা যে হাহাকার করছে, ভিতরের সত্তা বলছে, তুই ভীষণ জঘন্য। এত বড় অপরাধ কিভাবে করতে পারলি তুই? মেয়েটা কি খুব বেশি করেছিল? তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে বলল, ওর জ্বর হলেই আমার কি? আমাকে কি এখন ওর হাত ধরে বসে থাকতে বলছো? সারাদিন পর কি একটু একাও থাকতে দিবে না? চলে আসছো আবার আমাকে জ্বালাতে। ভালো লাগছে না আমার। যাও তুমি এখান থেকে, আমি জাস্ট একটু রিল্যাক্সে থাকতে চাই। তুষারের মা মনে মনে হাসলেন। এই ছেলেটা মাঝে মাঝে ভীষণ ঘাটতারামি করে, কোনো কথা সরাসরি স্বীকার করতে চায় না, অথচ তিনি যে মা। একদম ছোট থেকে আজ এতটা বড় করেছেন তাকে। এখনো যদি একটু হলেও বুঝতে না পারে, তাহলে সে কিসের মা? তিনি একটু হলেও বুঝতে পারলেন তুষির জন্যই তার ছেলের মন হয়তো ভীষণ খারাপ। যখন কাছে থাকলে খোঁচাখুচি করুক, দুজন দুজনের থেকে দূরে থাকলেই বোঝা যায় একজন আর একজনকে কতটা চায়। ছেলের মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বললেন, আচ্ছা বাবা, আর কিছু বলবো না আমি। তবে কিছু খেয়ে তারপর না হয় তোর মন যা চায় তাই কর। আমি তোর মা, অল্প হলেও ছেলের মন পড়তে পারি। আয় বাবা, কিছু খেয়ে নে, আমি খাইয়ে দিব। মা, আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না। প্লিজ মা, আমি এখন ঘুমাবো। তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। আর তর্ক করো না, ভালো লাগছে না। কয়েকবার বলার পরও যখন তুষার উঠল না, তখন সে হার মেনে বেরিয়ে চলে আসলো নিজের ঘরে। তুষার যতই বলুক ঘুমাবে, আসলে কি সে ঘুমাতে পারবে? বিছানার অনেক সময় এপাশ ওপাশ করে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তুষার। এসবে যে জ্বর চলে আসবে কোনোভাবেই বুঝতে পারেনি সে। ছোটবেলা থেকেই চঞ্চল তুষির প্রেমে পড়ে গিয়েছিল সে। তখন সদ্য কিশোরে পা দিয়েছে মাত্র। ভালোবাসা
কি ঠিক বুঝে ওঠেনি তখন, তবে অনুভব করতো তুষি দূরে গেলেই তার হাঁসফাঁস লাগে, সব বিরক্ত লাগে, বাসায় মন বসে না তার। অথচ যখন তুষি তার বাসায় থাকে এক মুহূর্তেই খারাপ লাগা দূর হয়ে যায়। খোঁচাখুচি মারামারি এসব করতে করতে কখন যে তুষি চুন্নিকে ভালোবেসে ফেলেছে নিজেই বুঝতে পারেনি।